আজকে আমরা একটা প্ল্যানেট মার্স মানে মঙ্গল গ্রহ অর্থাৎ পৃথিবীর একেবারে নিকটবর্তী যে গ্রহটা আছে সেখানে আমরা যাব। এবং আপনারা জানেন যে আমেরিকার সবচাইতে ধনী ব্যক্তি এখনকে ইলন মাস্ক, তার যে স্পেস এক্স এর যে একটা কোম্পানি আছে যেটা দিয়ে সে কিন্তু স্যাটেলাইট কক্ষপথে স্থাপন করে রকেট টকেট বানায় এবং রিইউজেবল রকেট এই এলন মাস্ক কিন্তু অলরেডি ডেভেলপ করে ফেলছে। রিইউজেবল রকেট মানে একবার একটা রকেট যেমন আগে যখন এগুলো উপরে ছোড়া হতো স্যাটেলাইট স্থাপন করার জন্য, ওই রকেটগুলোকে কিন্তু আর ব্যবহার করা যেত না, তখন ওই রকেটগুলোকে কিন্তু মহাসাগরের মধ্যে ফেলে দেওয়া হতো। এর ফলে হচ্ছে কি আবার নতুন করে রকেট তৈরি করে ছাড়তে হতো। এলন মাস্ক কী করছে, নতুন রকেট বানানোর দরকার নেই, অন্তত বেশ কয়েকবার ব্যবহার করার যে টেকনোলজি সেটা আবিষ্কার করছে। সেটা কীরকম, রকেট ওই যে স্যাটেলাইট উপরে তার কক্ষপথে স্থাপন করে ওই রকেটটা আবার একেবারে অনেকটা নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে এসে একেবারে হেলিকপ্টারের মতো ল্যান্ড করে। ওই রকম ল্যান্ড করাতে গিয়ে অনেকগুলো রকেট কিন্তু ফেল করছে। তবে এইখানে এই যে নতুন এক টেকনোলজি এলন মাস্ক করছে, এখানে আর ওইভাবে ল্যান্ড করে না, এখানে হাত দিয়ে অর্থাৎ রোবোটিক একটা হাত দিয়ে ওই যে দেখেন এমনভাবে সেট করা হচ্ছে যে রোবোটিক হাত দিয়ে ওই রকেটটাকে ধরে ফেলবে এবং তাহলে ওইটা আর কোনো মানে বার্স্ট হবে না আর কি, বা ব্লাস্ট হবে না, এই যে ধরে ফেললো। তো এইটা একেবারে লেটেস্ট প্রযুক্তি। এখন এই লোক তো ব্যাপকভাবে পরীক্ষা নিরীক্ষা করছে যে কী ধরনের রকেট তৈরি করলে সেটা পৃথিবী থেকে খুব অল্প সময়ের মধ্যে অর্থাৎ কয়েক মাসের মধ্যে এই যে এই প্ল্যানেট মার্স অর্থাৎ মঙ্গল গ্রহে যাওয়া যাবে। এবং অলরেডি একটা প্রজেক্ট হাতে নিয়েছে, সেখানে আবার ঘোষণা দিছিল যে কারা কারা এই মঙ্গল গ্রহে যেতে চায় তাদের একটা তালিকা, এবং সেখানে কন্ডিশন দেওয়া হয় যে মার্সে যারা নাকি যাবে তারা কিন্তু আর ফিরে আসবে না এরকম। আগামী বছর অর্থাৎ 2026 সালেই কিন্তু এলন মাস্ক প্ল্যান করছে আনম্যান্ড স্পেস ক্রাফট মার্সে পাঠাবে এবং পাঠিয়ে ওখানে কীভাবে ওখানে ল্যান্ড ট্যান্ড করবে পরীক্ষামূলক এগুলো করবে। এবং সে প্ল্যান করছে 2030 সালের দিকে সে মানুষ বাহিত অর্থাৎ মানুষসহ স্পেস ক্রাফট এই মার্সে পাঠাবে, মার্স অর্থাৎ মঙ্গল গ্রহে পাঠাবে। এটাই তার প্ল্যান। এখন বাস্তবে কতদূর কী করতে পারে কে জানে। এখানে আমরা এই যে মঙ্গল গ্রহে মানে সম্ভাব্য অ্যানিমেশন যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে রকেট যাচ্ছে রওনা দিবে আর কি, এই যে রওনা দিল এবং এটা কিন্তু যে এলন মাস্কের রকেটের মতো আর কি, এলন মাস্ক যে রকেট বানায় তো ওই যে নামলো এগুলো সবই হলো অ্যানিমেশন, জাস্ট কাল্পনিক, এটা বাস্তব কিছু না। তো এভাবেই আর কি হবে। কিন্তু যে যত কথাই বলুক এলন মাস্ক কী করছে না করছে কে জানে, বাট যারা বিজ্ঞানী এবং যারা এই মার্স সম্পর্কে খুব ভালো করে জানে তারা কিন্তু এই মার্সের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে এইটা কোনোভাবেই আশাবাদী না। এবং আমি নিজেও ব্যক্তিগতভাবে মনে করি যে বিষয়টা এলন মাস্ক যেটা ভাবছে বিষয়টা অত ইজি না। অর্থাৎ এত তাড়াতাড়ি অর্থাৎ আগামী 50 বছরও মনে হয় যে এই পৃথিবীর টেকনোলজি এত উন্নত হবে না যাতে করে ওখানে যাওয়া যেতে পারে, ওখানে হয়তো মানুষ যেতে পারে, যেমন চাঁদে গেছিলো তাই না, গিয়ে আবার ফিরে আসছে, বাট হয়তো মঙ্গল গ্রহে যেতে পারে। কিন্তু ওখানে যে ওই কলোনি তৈরি করার চেষ্টা করা হচ্ছে যে মানুষ ওখানে থাকবে, ঘরবাড়ি তৈরি করবে, শাক সবজি খাদ্য খাবার ফলাবে, অর্থাৎ পৃথিবীতে আমরা যেভাবে থাকি ঠিক সেরকম একটা কলোনি তৈরি করবে মানুষ। আমার মনে হয় না যে আগামী 50 থেকে 100 বছরের মধ্যে সেই টেকনোলজি মানুষ আয়ত্ত করতে পারবে। তবে ওই যেটা বললাম যে চাঁদে যেমন ঘুরে আসছিল ওই রকম হয়তো ঘুরে আসতে পারে, কিন্তু কলোনি তৈরি করা আর স্রেফ যে ঘুরে আসা 2-1 ঘন্টার জন্য গেলাম তারপরে চলে আসলাম, এটা তো কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কেন আমি মনে করি যে, অর্থাৎ অন্যান্য বিজ্ঞানীরাও মনে করে, সে সাথে আমিও মনে করি যে এইটা আসলে অতি উচ্চাকাঙ্ক্ষী একটা প্ল্যান এলন মাস্ক। রকেট সায়েন্স হয় রকেট টেকনোলজিতে সে বিভিন্ন বড় বড় হয়তো বিজ্ঞানী টেকনোলজিস্ট তারপরে আরও অন্যান্য ইঞ্জিনিয়ার দিয়ে হয়তো সে সুন্দর সুন্দর রকেট বানাতে পারে, কিন্তু রকেট বানানো আর ওই বিভিন্ন গ্রহের যে পরিবেশ পরিস্থিতি এবং সেখানে আদৌ
বসবাস সম্ভব কি না, এটা তো দুইটা ভিন্ন জিনিস, তাই না? আমি জানি না এলন মাস্ক বিষয়গুলো ভালো অনুধাবন করছে কি না, বাট অন্যান্য বিজ্ঞানীর মতো আমিও কিন্তু মনে করি যে এটা সম্ভব না। অন্তত আগামী 50 বছরের মধ্যে তো মার্সে কলোনি করা একেবারে সম্ভব না। এখন কেন সম্ভব না সেটাই আমি আপনাদেরকে বলবো। 1 নম্বর পয়েন্ট আমি যেটা বলতে চাই, এখানে যে চিত্রটা দেখা যাচ্ছে এইটা হলো পৃথিবীর, ওই যে কেন্দ্রে পৃথিবী, হ্যাঁ, এবং এর দুই পাশে যে বলয়ের মতো দেখা যাচ্ছে না, বৃত্তের মতো, অর্থাৎ বলয় এরকম দেখা যাচ্ছে, কিন্তু আসলে তো এগুলো বলয় না, এগুলো হচ্ছে পৃথিবীর যে ম্যাগনেটিক ফিল্ড আছে না, চুম্বকীয় যে ক্ষেত্র, যেটাকে ম্যাগনেটিক ফিল্ড বলে। কেন? কারণ আমাদের এই পৃথিবীর কেন্দ্রে বিশাল একটা চুম্বক আছে, যেটা উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত বিস্তৃত। বস্তুত ওখানে তো আর কেউ চুম্বক বসিয়ে রাখে নাই। আমাদের পৃথিবীর কেন্দ্রে বিপুল পরিমাণে যে লোহা আছে, এই লোহার আকরটাই আসলে চুম্বকে পরিণত হয়ে গেছে, এবং ঠিক সেই কারণে পৃথিবীর উত্তর মেরু আর দক্ষিণ মেরু আছে, এটা তো আমরা সবাই জানি। এখানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু মিলে এই যে চতুষ্পাশে একটা ম্যাগনেটিক ফিল্ড অর্থাৎ চুম্বক ক্ষেত্র তৈরি করছে। এই চুম্বক ক্ষেত্রের কাজটা কি, অর্থাৎ এইটা আসলে পৃথিবীতে কী কাজ করে? এই ম্যাগনেটিক ফিল্ডটা বস্তুত পৃথিবীতে যত জীবজন্তু আছে না, এদের জীবন রক্ষা করে। কিভাবে? সূর্যে আমরা তো জানি যে সেখানে প্রচণ্ড রকম যে হাইড্রোজেন বোমা বিস্ফোরিত হচ্ছে, লক্ষ লক্ষ বোমা একসঙ্গে, তাই না? এর ফলে সূর্যের পৃষ্ঠ থেকে ভয়ঙ্কর রকম রেডিও অ্যাক্টিভ এক ধরনের তরঙ্গ নির্গত হয়, যেটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বলে। ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অর্থাৎ বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, বিদ্যুৎ চুম্বকীয় রশ্মি। এই রশ্মি সেখান থেকে ভয়ঙ্কর গতিতে অর্থাৎ আলোর গতিতে এই পৃথিবী থেকে ধাবিত হয়, এবং একই সঙ্গে অন্যান্য গ্রহেও ধাবিত হয়, মঙ্গলেও যায়। এই রশ্মিটাকে কি করে পৃথিবীর মধ্যে ঢুকতে দেয় না, এই যে বলয় অর্থাৎ এই যে ম্যাগনেটিক ফিল্ড পৃথিবীর, এটা ঢুকতে দেয় না। ওখানে উপরে এসে ওটা আবার প্রতিফলিত হয়ে উপরের দিকে চলে যায়। এখন এই রশ্মিটা মানুষের শরীরে যদি পড়ে, প্রথমত ক্যান্সার হবে, নাম্বার 2 শরীরের ভিতরে যে ডিএনএ যে সেইন আছে না, ওইগুলো বিকৃত করে মানুষকে বিকৃত করে ফেলবে, এবং আরও নানাবিধ রোগ ব্যাধি হবে। এবং যদি ম্যাগনেটিক ফিল্ড না থাকতো, তাহলে সত্যিকার অর্থে এই পৃথিবীতে কোনো জীবজগৎ তৈরি হতো না, এটাই বাস্তবতা। এখন এই মঙ্গল গ্রহে হচ্ছে কি, সেখানে মঙ্গল গ্রহে কিন্তু ওই যে কেন্দ্রে এই পৃথিবীর মতো শক্তিশালী চুম্বক নাই, আছে হালকা, এবং সেহেতু তার যে ম্যাগনেটিক ফিল্ড সেটাও খুবই হালকা। ফলে হচ্ছে কি, এই যে রেডিও এই সোলার ফ্লেয়ার, যেটা নাকি ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন, এইটাকে কিন্তু ওই মঙ্গল গ্রহ প্রতিফলন করতে পারে না। ফলে হচ্ছে কি, ওখানে গিয়ে যদি লোকজন বসবাস করে, তাহলে তারা কিন্তু বেশি দিন বাঁচবে না, এবং ওখানে কোনো উদ্ভিদ অথবা এই ধরনের কোনো বা অন্য কোনো জীবজন্তু এগুলো কিন্তু ওখানে উৎপাদন সম্ভব না। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 যেটা, সেটা হলো ওজোন স্তর বা ওজোন লেয়ার। আমরা জানি না যে আমাদের পৃথিবীর উপরিভাগে চতুর্দিকে একেবারে বেষ্টন করে আছে ওজোন লেয়ার। ওজোন মানে কি? ওজোন হলো এক ধরনের অক্সিজেন, যার কেন্দ্রে আসলে 3টা পরমাণু থাকে। নর্মাল অক্সিজেন হলো O2, মানে 2টা অক্সিজেনের পরমাণু মিলে যেটা, সেটাই এই অক্সিজেন যেটা আমরা যে শ্বাস প্রশ্বাসে আমরা ব্যবহার করি। ওজন হলো 3টা অক্সিজেনের পরমাণু মিলিত হয়ে যে অণু তৈরি হয় বা গ্যাস তৈরি হয়, ওটাই হলো ওজন। এখন এই ওজন অবস্থিত আছে কোথায়? এই পৃথিবীর বায়ুমণ্ডলে। আমাদের এই যে ভূপৃষ্ঠ থেকে 15 কিলোমিটার থেকে শুরু, তারপরে প্রায় 35 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা, এটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার, এবং এই স্তরটার মধ্যে আছে ওজন। এখন এই ওজন গ্যাস কিন্তু মানুষের শরীরের জন্য ক্ষতিকর, বাট এখন 15 কিলোমিটার উপরে থাকার কারণে হচ্ছে কি, এই পৃথিবীতে জীবজগৎ এবং মানুষ বেঁচে থাকার জন্য একটা অপরিহার্য একটা বিষয়। সেটা কীরকম? সেটা হচ্ছে সূর্য থেকে যেমন ওই যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা সোলার ফ্লেয়ার, যেরকম ওই যে ম্যাগনেটিক ফিল্ড যেমন এটাকে প্রতিফলিত করে বের করে দেয়, ওজন কাজ করে সম্পূর্ণ ভিন্ন। সেটা হলো সূর্য থেকে প্রতিনিয়ত বিপুল শক্তিশালী আলট্রাভায়োলেট রে, ডিফারেন্ট টাইপস অফ আলট্রাভায়োলেট রে, এগুলো নির্গত হয়। এর মধ্যে সবচাইতে ক্ষতিকর যে আলট্রাভায়োলেট রে, সেটা কিন্তু এই ওজোন স্তরের মধ্যে ঢুকলে ওজোন স্তর সেটাকে অ্যাবজর্ব করে ফেলে, এবং এটা পৃথিবীতে আসে না।
এবং এই আলট্রাভায়োলেট রে যদি পৃথিবীতে আসতো তাহলে এই পৃথিবীতে জীবজগতের সৃষ্টি হতো না, কারণ এটাও হলো ওই ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন তার চেয়ে আরও বেশি ক্ষতিকর। ওই যে মানুষের শরীরে ক্যান্সার তৈরি হয়, তারপরে ডিএনএ সেইনে পরিবর্তন ঘটায় ফেলে, বিকৃত করে ফেলে। এর ফলে হচ্ছে কি, পৃথিবীতে মানুষ তো বটেই, জীবজগতের অস্তিত্ব থাকতো না, আর যদি সৃষ্টি হতো খুব দ্রুত সেগুলো ধ্বংস হয়ে যেত। এখন এই মার্স বা মঙ্গল গ্রহে কিন্তু এই ওজোন স্তর নেই, কারণ মঙ্গল গ্রহে যে বায়ুমণ্ডল আছে সেটা খুবই পাতলা, পৃথিবীর তুলনায় 100 ভাগের 1 ভাগ। মঙ্গল গ্রহের বায়ুর মূল উপাদান হলো 95% হলো কার্বন ডাইঅক্সাইড, 3% হলো নাইট্রোজেন, আর 1.67% হলো আর্গন। তো পৃথিবীর থেকে মানে পৃথিবীতে যে বায়ুস্তর তার শতকরা 1 ভাগ মাত্র মানে ঘনত্বের বায়ুমণ্ডল ওখানে আছে। তার মধ্যে আছে কার্বন ডাইঅক্সাইড সবচেয়ে বেশি, তাই না? আর এতে কোনো ওজোন স্তর নাই। ওজোন স্তর যেহেতু নাই, তাহলে একেবারে সূর্য থেকে যে পরিমাণ আলট্রাভায়োলেট রে এই মঙ্গল গ্রহে আসবে সবই একেবারে ভূপৃষ্ঠে পতিত হবে। তাহলে সেখানে মানুষজন যারা থাকবে তাহলে তাদের শরীরে পড়বে, তাই না? তাহলে এ থেকে বাঁচতে গেলে কী করতে হবে? এই যে চিত্রে যে ধরনের বাড়ি দেখা যাচ্ছে না, এই ধরনের বাড়ি বানাতে হবে যেগুলো 100% ওই যে আলট্রাভায়োলেট রেকে কী করবে, শোষণ করবে, এবং একই সঙ্গে ওই যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন আছে, এবং এগুলো কিন্তু ভয়ঙ্কর শক্তিশালী, সেগুলোকেও প্রতিহত করবে। এখন মঙ্গল গ্রহে খালি এগুলো করলেই হবে না, এবং সবসময় এর মধ্যেই থাকতে হবে, এখান থেকে বেরোনো যাবে না। আর এগুলো বানানো তো এত ইজি না, এবং এটা প্রচণ্ড ব্যয়বহুল। অতএব যত সহজ মনে হচ্ছে বিষয়টা তা না। এবং শুধু তাই না, আলট্রাভায়োলেট রে এবং ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এই দুইটা ভয়ঙ্কর প্রাণঘাতী রশ্মি থেকে বাঁচতে গেলে সমাধান কি জানেন? এই যে এখানে যে টানেল দেখা যাচ্ছে না, মঙ্গল গ্রহে বসবাস করতে গেলে অনেক গভীরে টানেল তৈরি করতে হবে, এবং এই টানেলের মধ্যে বসবাস করতে হবে। এবং তাহাও কিন্তু হবে না, খালি টানেলের মধ্যে বসবাস করলেও হবে না। ওই রশ্মি কিন্তু এই হয়তো ভূপৃষ্ঠ ভেদ করে এখানে হয়তো চলে আসলো, অথবা মনে করেন যে টানেলের ভিতরে এমন পর্দা সেট করে দেওয়া হলো যে মনে করেন যে আলট্রাভায়োলেট রে এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এই রেডিয়েশন এটাকে করে থামিয়ে দিল, তাই না? কিন্তু কথা হচ্ছে, আপনি সারাক্ষণ তো আর ঘরের মধ্যে এইরকম গর্তের মধ্যে তো থাকতে পারবেন না। মানুষ কি গর্তের মধ্যে থাকতে পারে নাকি? বাইরে তো বেরোতে হবে, কাজ কারবার করতে হবে, বা করতে হবে। অলওয়েজ এই যে এখানে এই যে স্পেস স্যুট আছে না, এই যে দেখা যাচ্ছে, এই ধরনের স্পেস স্যুট পরে থাকতে হবে সারাক্ষণ। কিন্তু স্পেস স্যুট পরে থাকতে হবে, একটিও খোলা যাবে না, খুললেই কিন্তু বিপদ। আর না হলে ওই ঘরের মধ্যে সারাক্ষণ ওই যে গর্তের মধ্যে কি বসে থাকতে হবে। তো পৃথিবী থেকে মানুষ ওইখানে গিয়ে কলোনি করবে নিশ্চয়ই গর্তের মধ্যে বসে থাকার জন্যে না, আর সারাক্ষণ স্পেস স্যুট পরে ঘোরাঘুরি করবে এই জন্যেও না। তবে হ্যাঁ, আমি বলেছি আগামী 50-60 বছর পরে হয়তো এমন প্রযুক্তি আবিষ্কার করতে পারে যে সেখানে গিয়ে এমন ঘর তৈরি করলো বা এমন একটা সিস্টেম করলো যে হয়তো এগুলোকে প্রতিরোধ করে চলাচল করতে পারে। কিন্তু এলন মাস্ক 2030 সালে যেটা করতে চাচ্ছে এটা আমার কাছে কমপ্লিটলি কাল্পনিক মনে হচ্ছে। স্পেস স্যুট পরে এবং গর্তের মধ্যে ঢুকে ইঁদুরের মতো অথবা ওই যে হামাসের মতো, তাই না, ঢুকে আমরা হয়তো বেঁচে গেলাম। মানে যারা গেল তারা বেঁচে গেল, বাট তাদের খাদ্য খাবার লাগবে না। তো খাদ্য খাবারের জন্য ওখানে আপনি ফসল ফলাবেন না, শাক সবজি লাগাবেন, গম ধান ইত্যাদি যেগুলো খাবার সেগুলো তো আপনাকে তৈরি করতে হবে না, অথবা সিনথেটিক খাদ্য টাদ্য তৈরি করতে হবে। এখন আপনি যদি ভালো সিনথেটিক খাদ্য তৈরি ইন দি মিন টাইম করতে না পারেন, তাহলে শাকসবজি উৎপাদন করতে গেলে ওখানে গ্রিন হাউসের মতো খালি ঘর তৈরি করলেই হবে না। সেই গ্রিন হাউসটা এমন কায়দা করে তৈরি করতে হবে যে ইলেকট্রোম্যাগনেটিক যে রেডিয়েশন এবং আলট্রাভায়োলেট রশ্মিও ওই ঘরের মধ্যে ঢুকতে পারবে না। ক্লিয়ার? এখন আপনি পানি পাবেন কোথায়, এগুলো তো বললে হবে না। আর ওখানে যদি আপনি কলোনি তৈরি করেন তাহলে অ্যাবান্ডান্ট কোয়ান্টিটি অফ ওয়াটার আপনার লাগবে। এই পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এই যে মঙ্গল গ্রহ অর্থাৎ মার্সের 2টা মেরুতে বেশ খানিকটা নিচে বিপুল পরিমাণে পানি নাকি বরফ আকারে আছে। আচ্ছা, ভালো কথা, কষ্ট মষ্ট করে ওখান থেকে বরফ টরফ এনে এটার হয়তো সমাধান করলো। কিন্তু কথা হচ্ছে যে পানি আপনি আনলেন, এইবার আপনি যেহেতু ওখানে অক্সিজেন নেই, তাহলে অক্সিজেন পাইবেন কোথা থেকে?
তাহলে অক্সিজেন পাইতে গেলে আপনাকে এই পানি একে বিভক্ত করে, অর্থাৎ রাসায়নিকভাবে সেখান থেকে বিপুল পরিমাণে অক্সিজেন আপনাকে তৈরি করতে হবে। এখন আপনি যখন বাইরে টাইরে বেরোবেন তখন সারাক্ষণ আপনার অক্সিজেন মাস্কে পিঠে বয়ে নিয়ে ঘুরে বেড়াতে হবে। আর মনে করেন যে গর্তের মধ্যে ওখানে টানেল তৈরি করে যদি থাকেন, তাহলে ওখানে মনে করেন যে কেন্দ্রীয়ভাবে অক্সিজেনের একটা যোগান থাকলো। এত দূর আলাপ আলোচনায় নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন যে মার্সে কলোনি করা, অর্থাৎ মার্স গ্রহে কলোনি করা যতটা বলা হচ্ছে, বিষয়টা হলো ওরকম অত ইজি না। এমন হতে পারে যে কিছু লোককে ওই যে রকেট চড়িয়ে নিয়ে মার্স নামক গ্রহটাতে গিয়ে ফেলে দিয়ে চলে আসলো, তাই না? এর 1-2 বছর পরে যদি ফের একটা এক্সপেডিশন করা হয়, যে দেখবে যে ওর কিউরিওসিটি নেই। তবে অবশ্যই বাংলাদেশের একজন মানুষ হিসেবে আমি তো আবার ওই মুমিন মুসলমানদের বিষয়টা চিন্তা করি। যদি এদের কেউ ধরেন ঘটনাচক্রে এলন মাস্কের সাথে যোগাযোগ করে ওই মার্সে, অর্থাৎ ওই মঙ্গল গ্রহে চলে গেল, হাজির হয়ে গেল, ক্লিয়ার, এরা কিন্তু একটা কঠিন বিপদে পড়বে, মারাত্মক বিপদে পড়বে। এইটি আমি আপনাদেরকে মানে সেই বিপদটা বললাম না, এটা আপনাদের একটু চিন্তা করে উত্তর দিতে হবে কমেন্টস বক্সে, ক্লিয়ার? একজন মুমিন মুসলমান ওখানে গিয়ে কী ধরনের বিপদে পড়তে পারে, হিন্টস দিয়ে দিলাম। আশা করি আপনারা উত্তর দিবেন। এবং অবশ্যই পরিশেষে আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম, অথচ এটা খুবই চিন্তাভাবনা করে আমার একটা ভিডিও করতে হয়। যেমন এই ভিডিওটা করতে আমার প্রায় 4-5 ঘন্টা লাগলো। এতগুলো সংশ্লিষ্ট ছবি, ভিডিও, আবার সেই ভিডিওগুলো অন্য জায়গার থেকে কালেকশন করা, আমি তো আর বানাই না। কালেকশন করে এটাকে নানা রকম এডিট করা, ওভার ভয়েস করা, হ্যান করা, ত্যান করা, কারণ কপিরাইট স্ট্রাইকটাও তো এড়াতে হবে নাকি? তো এত কষ্ট দুঃখ আপনাদের জন্যই করি। তো আপনারা অনেকেই সাবস্ক্রাইব করছেন, আপনারা যারা করছেন তারা মাইন্ড খায়েন না। আমি একজন ভিডিও আপলোডার হিসেবে বা ইউটিউবার হিসেবে আমি তো এটাই দাবি করব, আশা করব, তাই না? যারা এখনও করেন না আমি তাদেরকে বলছি, দয়া করে একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। প্রত্যেক দিন একটা করে ভিডিও দেই, এর বেশি দেওয়া যায় না, কারণ একটা ভিডিও করতে অনেক টাইম লাগে। আশা করি আমার কষ্ট এবং আমার যে শ্রম এটা সার্থক হবে। আপনারাই তো সেই ব্যক্তি যাদের মাধ্যমে সার্থক হবো, তাই না? আপনারা আছেন তাই আসি, না থাকলে আমিও নাই। ধন্যবাদ।